এদিকে আবার কপাল খুলে গেল শেখ হাসিনার। হঠাৎ করে শেখ হাসিনার পাশে দাঁড়ালো চীন এবং আমেরিকার সর্বোচ্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হঠাৎ করে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী এবং ইউনুসকে অবৈধ বলে ঘোষণা করাই বিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা। সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে। করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। রিয়াপা ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল। জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন। আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা সবাই এটার সাথে জড়িত, পলিটিক্যাল মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে ধরার জন্য ছিল এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণেই উনি নোট অফ ডিসন দিয়ে চলে আসেন। তার আরো অপরাধ হচ্ছে তারা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। এই বিষয়ে তার সভা, সেমিনার, টকশো সবখানেই সরব। আর এই কারণেই যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকে রিফাইন্ড আকারে পুনর্বাসন করতে চায় না, কে চায় না? জেনারেল ওয়াকার চায় না এবং তার এই কারণেই তার উপর নাকশ। আসসালামু আলাইকুম। নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের উদ্যোগে জুলাইয়ের লাল বিপ্লব বনাম দেশে থাকতে প্রতিবাদ করতে বিদেশে যায়। এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি কাপড় সরকার প্রতিবাদ করেছি, একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সবাই ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর ভিডিওটা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে এরকম সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা বিস্তারিত দেখিয়ে আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে, তিন সাইড থেকেই লোক চলে যাবে, তিন গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারব। যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আবার মানে অন্যরকম কষ্ট ফাইন না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। রিয়াপা ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই, আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমরা জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি দোয়া করবেন। জি, ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার পাঠাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে হাসিনার ধূর্ত অবস্থান, র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করছে, সে হেলিকপ্টার পাঠাচ্ছে এবং তার কথোপকথন আপনারা বুঝবেন যে সে মোটামুটি জানতো যে কি হচ্ছে। এবং সে দেখুন, সে বলছে যে কেন ক্রস ফায়ার না হয়। একে তাদের হাতে অস্ত্র নাই, কিন্তু তারপরেও হাসিনার যারা খুনি তাদেরকে রক্ষা করার জন্য সে কিন্তু তৎপর। এই লাইনটি যদি লক্ষ্য করেন, যেন মানে পাল্টা গুলি বা ক্রস ফায়ার যেন না হয়, সে তাদেরকে রক্ষা করতে চায়। এবং অবশ্যই মানে স্যালিউট করার যোগ্য মেজর জেনারেল শাকিল, যিনি এই গুলির শব্দের মধ্যে বসেও তার যে মনোবল এবং তার যে দৃঢ় অবস্থান যে শুধুমাত্র অস্ত্র নাই, খালি হাতে এই পরিমাণ
গোলাগুলির মধ্যে অস্ত্র হাতে, উদ্ধত অস্ত্র হাতে একটি বিশৃঙ্খল বাহিনীর মাঝখানে বসে তিনি যে দৃঢ়তার সঙ্গে কথা বলেছেন, আমরা আসলে তাকে সেলিউট করি, আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। জেনারেল ওয়াকারের নির্দেশে পার্সোনা নন গ্রাটা বা পিএনজি করা হয়েছে। তিনি সেনানিবাসের সংক্রান্ত সকল কিছুতে অবাঞ্ছিত থাকবেন, তিনি আর ঢুকতে পারবেন না সেনানিবাসে বা সেনানিবাস সংক্রান্ত জায়গাগুলোয়। তো এই মহান ব্যক্তিটি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। নাসির ভাই, অভিনন্দন আপনাকে। জুলাই বিপ্লবের প্রথম দিনে এরকম একটি খবর পেলাম, আপনাকে অভিনন্দন। এটা এক ধরনের বিজয় বলবো আপনার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক বৃন্দ যারা দেখছেন এবং দেখবেন। দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির গত 16 বছর ধরেই হাসিনার দ্বারা নির্যাতিত ছিলেন। তিনি তার অধিকার পাননি বলা চলে। তাকে বিডিআর যেই হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটিতেও তিনি তাকে রাখা হয়েছিল জেনারেল জাহাঙ্গীরের সাথে। তিনি সেখানেও তার যে ভূমিকা রেখেছিলেন সব মিলিয়ে। জি, আমি ন্যাশনাল কমিশনে ছিলাম, আর্মি কমিটি। জি জি, আপনি ন্যাশনাল কমিশনে ছিলেন এবং সেখানেও আপনাকে দিয়ে মনের মতো করে তারা রিপোর্ট প্রকাশ করতে পারে নাই এবং আপনি এক পর্যায়ে বেরিয়ে আসেন যতটুকু আমরা জানি। তো হাসিনার একটা ক্ষোভ ছিল আপনার উপরে। গত 1 বছর ধরে কিন্তু আপনি সেনা সংস্কারের কথা বলছেন, সেনানিবাস সেনাবাহিনীর ভেতরে সংস্কারের কথা বলছেন, দোষী যারা কর্মকর্তা গুম খুনের সঙ্গে যুক্ত তাদের বিচারের কথা বলছেন। তো হঠাৎ কি হলো? আপনি কখন জানতে পারলেন যে আপনি আসলে পিএনজি হয়ে গেছেন, অবাঞ্ছিত হয়ে গেছেন? কখন জানতে পারলেন? এটা আমার কাছে সব থেকে অবাক বিষয় হচ্ছে, পিএনজি কথাটা এটা শুধু ডিপ্লোম্যাটসদের জন্য প্রযোজ্য এবং এটা যদি আপনি ডিকশনারিতেও দেখেন, এটা যখন কোনো দেশ কোনো অনাকাঙ্ক্ষিত মনে করে তখন তাকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং সেটাকে বলা হয় পিএনজি, পার্সোনা নন গ্রাটা। এটা সামহাও বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে, সেনাবাহিনী না সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন ধরে অপব্যবহার হয়েছে। এটা কিন্তু আমি এই 5ই আগস্টের পরে যে দাবি দাওয়া নিয়ে আমি কাজ করেছি, সংস্কারের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট ইস্যু ছিল এই পিএনজিটা একটা অবৈধ জিনিস। এটা সেনা আইনের, আর্মি অ্যাক্ট বলেন, রুলস রেগুলেশন বলেন, কোথাও এই টার্মটা ইউজ করা হয় নাই, কোথাও এই সংক্রান্ত এই ধরনের পানিশমেন্টের কোনো সুযোগ নাই। এর অর্থ হচ্ছে যে একজন কর্মকর্তাকে বা একজন ব্যক্তিকে সেনানিবাসে বা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে কোনো সংস্থায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আর এইটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিভিন্ন সময় রাজনৈতিক সরকারগুলো ব্যবহার করেছে, মানে সরকার এটা ব্যবহার করেছে তার অপোনেন্টকে হ্যান্ডেল করার জন্য। এইখানে যেটা অসুবিধা, যে সুবিধাগুলা মোস্টলি রিটায়ার্ড অফিসারদের উপরে এটা বা সৈনিকদের উপরে এটা প্রযোজ্য, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অফিসাররা ওই অবসরকালীন যে সুযোগ সুবিধা ওইটা থেকে তারা বঞ্চিত হয় এবং এটা একটা বড় অংশ হচ্ছে যেটা চিকিৎসা, যেটা সরকারি ভাবে তার চাকুরির পরিপ্রেক্ষিতে সে প্রাপ্য। এইটা কিন্তু আমি অর্জন করেছি সরকারের, আমি আমার যে চাকরি করেছি এই বাহিনীতে সেটার বিনিময়ে সরকারের ওয়াদা মোতাবেক আমি এই ফ্যাসিলিটিটা পাই এবং এর সাথে আরো কিছু ফ্যাসিলিটি ক্যান্টনমেন্টের, যেটা আমি আফসোস ক্লাবের মেম্বার, গলফ ক্লাবের মেম্বার, যদি আমি গলফ খেলি না, এই সমস্ত ফ্যাসিলিটি গুলা থেকে আমাকে বঞ্চিত করা হয়, মানে এই যখন বলে অবাঞ্ছিত ঘোষণা করে এইটাকে তারা। আপনি কখন জানলেন যে আপনি অবাঞ্ছিত? আপনি আমাকে বলছিলেন যে আপনি সিএমএইচ এ বোধহয় চোখ পরীক্ষার জন্য যাওয়ার কথা ছিল, সেরকম একটা। গত প্রায় 15-20 দিন ধরে রাওয়ার যিনি দায়িত্বে আছেন উনি মুখে মুখে প্রচার করছেন যে আমাকে পিএনজি করা হয়েছে বা হচ্ছে বা চিঠি সাইন হয়ে গেছে। এটা উনি মুখে মুখে সবাইকে বলেন, যাকেই উনি দেখেন তাকেই বলে দেন এবং এটা বিভিন্ন ভাবে ছড়ানো। বাট আমি অপেক্ষা করছিলাম যে কখন এই চিঠিটা বের হয় বা চিঠিটা পাওয়ার পরে আমি বুঝবো যে এটা গুজব নাকি সত্যি। সেই পরিপ্রেক্ষিতে আমি চিঠি কিন্তু আজকের আগে পাই নাই, দেখি নাই। আমি গত পরশুদিন আমার চোখের একটা ট্রিটমেন্ট হয়েছে এবং এরপরে হয়তো কেউ বিষয়টা, আরে আমরা পিএনজি করতেছি, উনি তো দিব্যি ট্রিটমেন্ট নিচ্ছে, তাদের অস্ত্র একটা অপব্যবহার হচ্ছে, মানে উনি আমাকে অবাঞ্ছিত করতে চাচ্ছে কিন্তু অপব্যবহার হচ্ছে, এই সুযোগে তারা আর কি এই অবাঞ্ছিতটা করে।
আজকে রিভিউর একটা, গতকালই রিভিউতে যাওয়ার কথা, বাট আমি যাইনি। আর বলছে যে স্যার আপনি এই ট্রিটমেন্টটা করলাম, এটা কাজ করে কিনা আপনি একটু ডাক্তারকে দেখিয়ে, জাস্ট এটা নট নেসেসারিলি যাইতে হবে। তবু আমি যেহেতু এই পিএনজির একটা চক্কর রয়েছে, আমি কিন্তু প্রতিদিনই, ইভেন আমি আমার বাসা থেকে 3-4 কিলোমিটার ক্যান্টনমেন্ট, বাট আমি ওই সিএসডি তে ডিম কিনতে পর্যন্ত যাই, ওই সাবান কিনতে যাই, লবণ কিনতে যাই। আমি আই ওয়ান্ট টু শো দ্যাট আই এম গোয়িং শোয়িং মাইসেলফ আপ। এই পরিস্থিতিতে আজকে আমি ওই ইয়েতে মেডিকেলে ওইখানে আমি চেক করতে গেছি, যে দেখি আমি কি বলে। রিভিউ আমার যদিও জরুরি না, তখন ওই আপনার ওই সাইনটা আসে এবং আমাকে বলে সরি স্যার আপনাকে একটু চেক করতে হবে, ইউ হ্যাভ টু চেক ব্যাক উইথ আর্মি। এবং আমি যেহেতু জানতাম এই ওয়ার্নিংটা আগেই আমার কাছে ছিল, আমি তখন ওইখান থেকে চিঠির নাম্বারটা নেওয়ার জন্য, কোন চিঠির বিনিময়ে এই কাজটা করা হয়েছে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি। এবং পরবর্তীতে আমি চিঠির এক্সট্রাক্টটাও পাই। বাট বিষয়টা হচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কোনো ঘোষণা হয় বা আমার বিরুদ্ধে যদি কোনো সরকার অ্যাকশন নেয়, প্রথম হচ্ছে যে সেটার কারণ উল্লেখ থাকতে হবে ওই চিঠির মধ্যে। নর্মালি আমার চাকরি জীবনে আমি এই ধরনের চিঠি যখন দেখেছি, যদিও তখন এটাতে আমার করণীয় কিছু ছিল না, বাট আমি যে সমস্ত চিঠি দেখেছি সেটাতে নাম উল্লেখ করে কার্যকলাপটা উল্লেখ করা হয়, অমুক অবসরপ্রাপ্ত অফিসার বা অমুক সৈনিক এই ধরনের সমাজ বিরোধী বা সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে জড়িত, এই কারণে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বাট এই চিঠিতে দেখেন আপনি, ওগুলো কিচ্ছু লেখা নাই। ব্যারিস্টার রেজাউল করিম সাহেব দেশে থাকতেন, প্রতিবাদ করতেন, বিদেশে এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি কাপড় সরকার প্রতিবাদ করেছি, একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। সাবেক আওয়ামী লীগের মন্ত্রী মৎস্য ও পানি সম্পদ লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, উনি মাননীয় সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিচ্ছেন, বিএনপিকে হুমকি দিচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে হুমকি দিচ্ছেন। সে ভাষাটা হলো যে আওয়ামী লীগকে নিরাপত্তা কেন দেওয়া হলো না? এই পর্যন্ত আওয়ামী লীগের 3,60,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, জেলে ভরা হয়েছে বিনা অপরাধে, এবং 100-র উপরে এমপি মন্ত্রীকে জেলে প্রেরণ করা হয়েছে এবং তাদেরকে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে, খুব কষ্টে রাখা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান কেন মানে তাদের দায়িত্বে কেন সুরক্ষা দিল না? এবং উনি আরো বলেছেন যে সাবেক নির্বাচন কমিশনার নুরুল খুদার গালে যখন জুতার মালা পরানো হয়েছিল, এটা নিয়ে কেন সে প্রতিবাদ করে নাই? এটা কি সংবিধান লঙ্ঘন করা হয় নাই? উনি এই প্রস্তাবগুলো করেছেন। এবং সেরকম জুতার মালা মাননীয় সেনাবাহিনীর প্রধান, বর্তমান সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারের গলা তো পড়তে পারে, এবং উনার মৃত্যু যে কোনো মুহূর্তে হতে পারে, নীলনদের মধ্যে উনার লাশও ফেলতে পারে। এই ধরনের হুমকি উনি লন্ডন থেকে ব্যারিস্টার রেজাউল করিম সাবেক আওয়ামী লীগের মন্ত্রী এই ধরনের কথা বলেছেন। এবং বাংলাদেশের প্রতিটি জায়গাতে শেখ মুজিবুরের ভাস্কর্য মূর্তিগুলো কেন ভাঙা হলো সেটা নিয়ে কেন প্রতিবাদ সেনাবাহিনী প্রদান করলো না? এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা মূর্তি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, সেটাও বাংলাদেশের সেনাবাহিনীরা ভেঙে ফেলেছে। কেন তাদেরকে গ্রেফতার করা হলো না? কেন তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হলো না? এটা জবাব দিয়ে সেনাবাহিনীর প্রধানকে দিতে হবে। এভাবেই উনি হুমকি দিয়েছেন। এবং আরেকজন মাননীয় আমাদের মেজর সাহেব কোন একটা কলেজে গিয়ে উনি প্রিন্সিপালকে বা ওখানে খোঁজখবর নিয়েছেন এখানে আওয়ামী লীগের কোন অ্যাক্টিভিটিস হয় কিনা, সেটাও উনি প্রতিবাদ করেছেন। যে যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে যদি বাংলাদেশে 71 সালে যুদ্ধ স্বাধীন যদি না হতো, তাহলে ওই মেজর নাকি একটা কনস্টেবল হওয়ারও উপযুক্ত ছিল না। আমি জাতির কাছে প্রশ্ন, যারা প্রবীণ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমরা ছোট মানুষ, শেখ মুজিবুরের নেতৃত্বে কি আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছিল? শেখ মুজিবুর কি সত্যি কি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল? এবং উনারই প্রখ্যাত, উনারই জাতীয় 4 নেতার মধ্যে 1 নেতা, উনারই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সহচর, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব, উনারই বড় মেয়ে শারমিন আক্তার বলেছিল শেখ মুজিবুর রহমানকে ওনার বাবা অনেক রিকোয়েস্ট করেছিল স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য, এবং তারা পতাকা সব বানিয়ে ফেলেছে বাংলাদেশের। তারপরে উনি স্বাধীনতা ঘোষণা দেন না, বলছে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যদি এই ঘোষণা দিতে যাই তাহলে আমি রাষ্ট্রদ্রোহী, আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। উনি বলছে তোমরা বাড়িতে যাও, আমি দেখছি। উনি কিন্তু এরপরে কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয়ে উনি পাকিস্তানে চলে গেছেন। জিয়া রহমান সাহেব, মেজর জিয়া রহমানের নেতৃত্বে, এবং কর্নেল অলি আহমেদ স্যার এখনো কিন্তু জীবিত আছে, বীর উত্তম, উনি তখন ক্যাপ্টেন ছিলেন, ওনার সামনে রেডিওতে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণার জন্য। তখন বিভিন্ন সেনাবাহিনী ইউনিট, সাধারণ পাবলিক এগুলো জানতে পারছে, আস্তে আস্তে যুদ্ধের মতো এগিয়ে গেছে। মাত্র 300 জন সোলজার নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আজকে যদি জিয়া রহমান ফেল করতেন, তাকে কোর্ট মার্শাল তো দূরের কথা, ফায়ারিং স্কোয়াডে নিয়ে জিয়া রহমানকে হত্যা করা হতো। অথচ জিয়া রহমানের বীরত্ব কথা আওয়ামী লীগ কোনোদিনও বলে না। মাওলানা আব্দুল হামিদ খানের বা বীরত্ব কখনোই তারা আওয়ামী লীগ স্বীকার করে না। একেএম ফজলুর রহমান, ফজলুল খোদা নাকি নামটা ভুলে গেছে, অনেক সময় আসে না, ওনাকেও তারা স্বীকার করে না, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। আপনারা যারা বুকে হাত দিয়ে বলেন তো, আওয়ামী লীগ কোন একটা যুদ্ধে তারা 71 সালে যুদ্ধ গ্রহণ করেছে? শেখ পরিবারের কোন একটা লোক যদি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে কিনা? তারা কোন একটা খেতাবপ্রাপ্ত অর্জন করেছে নাকি আওয়ামী লীগের সরাসরি নেতৃত্বে কোন একটা কোম্পানি, কোন একটা সেক্টর, কোন একটা দায়িত্বে, বর্ডারের দায়িত্বে তারা ভারতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে? দেখান তো। তারপর তারা কেন এইসব 71-এর চেতনা নিয়ে
তারা স্বাধীনতার কোঠা দিয়ে যে আওয়ামী লীগের নেতৃত্বে সবকিছু হয়েছে, বঙ্গভঙ্গ যদি না থাকতো এই দেশ কোনো কিছু হতো না। অথচ 74 সালে শেখ মুজিবুর জীবিত থাকা অবস্থায় যে দুর্ভিক্ষ শুরু হয়েছিল, 4 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে, ওই 74 সালেও কিন্তু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিয়ের মধ্যেও 5 লাখ টাকার স্বর্ণ, তখন বুঝেন 5 লাখ টাকার স্বর্ণ এখন 10 কোটি টাকার সমান, ওই 5 লাখ টাকা শুধু স্বর্ণই ওনার পুত্রবধূকে গিফট করেছে। আর দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। জিয়া রহমান যখন ক্ষমতায় আসে এই দুর্ভিক্ষ দেশ থেকে মানুষকে আজাদ দিয়েছিল, লাস্টে কৃষিতে উৎপন্ন করে সেই কৃষি বিদেশে রপ্তানি করে বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছে। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে জিয়া রহমানের কৃতিত্ব কিন্তু আওয়ামী লীগ স্বীকার করে না। আজকে 3,60,000 নেতাকর্মী আওয়ামী লীগের নাকি জেলে বন্দী করা হয়েছে। তাহলে আপনারা কেন জেলে বন্দী থাকবেন? আপনারা তো খুব ভালো মানুষ, খুব সৎ, বাংলাদেশে অনেক উন্নয়ন করেছে। আওয়ামী লীগের মতো নেতৃত্ব পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, আওয়ামী লীগের মতো সত্যবাদী কেউ নাই। তাহলে আপনারা দেশ থেকে পালালেন কেন? তারেক রহমান পালিয়েছেন লন্ডনে, আপনি তো লন্ডনে পালালেন, আপনারা আমেরিকা পালাচ্ছেন, বেলজিয়াম পালাচ্ছেন, জার্মানি পালাচ্ছেন, আর বেশিরভাগ তো ভারতে যা পালাচ্ছেন। এগুলা কি আপনার ভালো দিক? আপনারা তো সব, তাহলে আপনারা দেশে থাকতেন, প্রতিবাদ করতেন। বিদেশে যা এখন সেনাবাহিনীর প্রধানকে হুমকি দেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুমকি দেন, উনি সংবিধান পরিবর্তন করার কে, সে আমেরিকার নাগরিক, এগুলো বলছেন। বিএনপির খবর আছে, বিএনপিকেও মাফ করবে না। আর বিএনপি তো একটা প্রশংসার ক্ষমতা আওয়ামী লীগের তো কোনোদিনও ছিল না। একমাত্র প্রশাসন দিয়ে বিএনপির প্রতিটি নেতাকর্মীর একটা নেতাকর্মীর পিছনে একটা করে পুলিশ লাগা রাখছেন, একটা করে ডিফেন্সের লোক লাগা রাখছেন, গুম করার জন্য ভারতের সোলজার মতো বাংলাদেশে রাখছেন, শুধুমাত্র বিএনপিকে ট্যাকেল দেওয়ার জন্য। এগুলো কোনোদিনও আপনারা সাকসেস করতে পারবেন না। এই 5ই আগস্টের ইস্যু করে সাধারণ জনগণ, ছাত্র জনতা, বিভিন্ন দলের নেতাকর্মীকে নির্বিচারে পুলিশ প্রশাসন দিয়ে আপনারা হত্যা করেছেন। আওয়ামী লীগের লোকেরা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতা, সাধারণ ব্যক্তিদের এবং আপনার বিভিন্ন দলের নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল, প্রকাশ্যে আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। সেগুলো তো একবার চিন্তা করেন না, দেশের মানুষ মারা গেছে, এটা নিয়ে তো আপনারা কান্নাকাটি করলেন না। এখন সেনাবাহিনীর প্রধানকে আপনারা হুমকি দিচ্ছেন, যেগুলো আপনারা দেখে ছাড়বেন। সেনাবাহিনীর প্রধানের ব্যর্থতা আপনারা তুলে ধরলেন। এতগুলো বিদ্রোহ হওয়ার পর সেনাবাহিনী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের নেতাকর্মীকে আপনারা কেন আশ্রয় দিলেন না? আমরা ততটুকু জানি 600-র উপর লোক ক্যান্টনমেন্টে উনি আশ্রয় দিয়েছেন মানবিক দৃষ্টি করে। তাহলে এগুলো হয়তো মানুষের হাতে নিহত হতো, কারণ মানুষের প্রতি অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আওয়ামী লীগের নেতাকর্মী, এমপিরা করেছে। এটা কি মিথ্যা? আমি কিন্তু কারো বিপক্ষে না, যেটা বাস্তব, যেটা দেশে ঘটেছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। খালেদা জিয়ার মতো একজন 3বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার একটা দুর্নীতি দেখাইয়া যে কুয়েতে একটা ট্রাস্ট দিয়েছিল জিয়াটা, সেটা খালেদা জিয়া হজম করে ফেলেছেন। 2 কোটি টাকা একটা প্রধানমন্ত্রী 2 কোটি টাকা চুরি করে? একটা প্রধানমন্ত্রী, যে কোনো দলের প্রধানমন্ত্রী হোক, সে যদি চায় 2 লাখ কোটি টাকা তার দল থেকে অটোমেটিক পাবলিক দিয়ে দেবে। 2000 কোটি টাকা মিথ্যা দিয়া তাকে আপনার 7 বছর জেলের মধ্যে খাটায় রাখছেন। কত অসুস্থ ব্যক্তি তাকে বিদেশে চিকিৎসা করতে দেন নাই, আর এখন চিকিৎসার জন্য আপনারা পাগল হয়ে যান, মানবিক হয়ে যান, যে আমাদের চিকিৎসা করতে দেন, আমাকে জামিন দিচ্ছে না, আমরা এটা অন্যায়। এই দিন না আরো দিন আসবে, আপনারা নেতাকর্মী এই ধরনের বলতেছে। যখন কোর্টের ভিতরে এমপি মন্ত্রীরা যাচ্ছে আওয়ামী লীগের, তারা এই ধরনের ডায়লগ দিচ্ছে, তখন তো এই কথাগুলো তো বিএনপিরও ছিল, জনগণও ছিল, যে আপনার ন্যায় বিচার পাচ্ছে না। এখন আপনার ন্যায় বিচার কিভাবে আশা করেন? তো আমি মাননীয় আগে সাবেক মন্ত্রী ছিলেন যে ব্যারিস্টার রেজাউল করিম সাহেব, আপনি যে কথাগুলো বলেছেন, কথাগুলি খুবই সুন্দর বলেছেন, কিন্তু সবগুলো মিথ্যা কথা বলেছেন। আপনি কি সেনাবাহিনীর প্রধানকে হুমকি দিতে পারেন? আমরা সেনাবাহিনীর প্রধান আগে যে বিতর্কিত কিছু কথাবার্তা বলেছিলেন, আমি কাপড় সরকার প্রতিবাদ করেছি, একজন সোলজার হয়ে আমার মাননীয় সেনাবাহিনীর প্রধানের বিপক্ষে কথা বলেছি। আমার লাইভগুলো দেখবেন, নিচে সার্চ করে, এই পেজ থেকেই করেছি। কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান এখন যে অ্যাক্টিভিস্ট নিচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, সর্বোচ্চ উনি সহযোগিতা করবে, অঙ্গীকার দিয়েছেন। এতে আমাদের মন ভরে গেছে। দল যেই ক্ষমতা আসবে কেন আমরা অভিনন্দন জানাবো, কিন্তু নিরপেক্ষ নির্বাচন হতে হবে। শেখ হাসিনার আমলে যে ধরনের 17 বছর মানুষের যে অন্যায় ভাবে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল মানুষের এই অধিকার, সেই অধিকার উনি ফিরিয়ে দেবেন, সেটা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। 2014 সালে বিনা নির্বাচনে আপনারা ক্ষমতায় গেছেন, 2% ভোটে আপনারা নির্বাচন গেছেন। 2018 সালে 153টা আসন আগে আপনারা ছিনিয়ে নিয়েছেন। বিএনপি বড় বড় এমপি প্রার্থীদেরকে আপনারা জেলের মধ্যে ঢুকে আপনারা আগে সিলেকশন নিয়ে গেছেন 153টা আসন, পরে বাউতাবাজি করে আপনারা বাকিগুলো আসনগুলো নিয়ে গেছেন। এবং অনেক বিএনপির প্রার্থী যারা প্রার্থী ছিল তাদের ভোটটা বলতে আপনারা নিয়ে গেছেন, তাদের ব্যক্তিগত ভোট আপনারা দেন নাই। এরকম উৎসাহিত ভাবে আপনারা যে যেরকম পার্সেন্ট জুলুমগিরি করছেন। 2024 সালের নির্বাচনে আপনারা কি করেছেন? ছোট ছোট বাচ্চাদেরকে ভোট দিয়েছেন। 28টা ওয়ার্ডে কোনো ভোটারই ছিল না, 28টা ওয়ার্ড একদম জিরো ছিল। এগুলো কি আওয়ামী লীগকে প্রত্যাহার করার বিষয় না? আওয়ামী লীগ কি ভালো নির্বাচন করেছে? নির্বাচন কমিশনের বিচার যদি জনগণ করতে চায়, এটা তো এখতিয়ার আছে। কারণ নির্বাচন কমিশনের ভুলের কারণে মানুষ, দেখা সরকারের ব্যর্থতা, জবাবদিহিতা না থাকার কারণে কত মানুষকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার, কত মানুষকে মরতে হয়েছে বিনা বিচার, নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা যদি আজকে দলীয় সরকার থাকতো, জবাবদিহিত সরকার থাকতো, তার দ্বারা এগুলো কখনই হতো না। আজকে নির্বাচন কমিশনার যে ভুল করে নিজের দাসত্ব প্রমাণ করেছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলবে ওনারা তাই করবে, তাকেই পাশ করানো হবে, এটা তো ওনার বিচার হওয়া দরকার। কিন্তু এটার সাথে সেনাবাহিনীর প্রধান সম্পৃক্ত কি? সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগকে বাঁচানোর জন্য উনি দায়িত্ব নিয়েছেন, সেনাবাহিনীর প্রধান জনগণকে বাঁচানোর দায়িত্ব নিয়েছেন। এখন যদি সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে যদি কোনো ধরনের কথা হয়, আমরা সবাই জনগণ সেনাবাহিনীর প্রধানের পক্ষে থাকবো এবং সেনাবাহিনীর পক্ষে থাকবো, 3 বাহিনীর পক্ষে থাকবো, প্রশাসনের পক্ষে থাকবো। প্রশাসন নিয়ে আর কোনো তাল বাহানা বাংলাদেশে হবে না। আমরা চাই প্রশাসন নিরপেক্ষ দেশের জনগণের পক্ষে কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আওয়ামী লীগের যত ভিডিও পাবেন অবশ্যই আপনারা প্রতিবাদ করেন। তারা যেই রক্তাক্ত বাংলাদেশে গজিয়েছেন, লক্ষ মানুষকে তারা হত্যা করেছে, তারা যদি আবার ক্ষমতা আসতে চায় পুরো বাংলাদেশকে হত্যা করবে তারা, এটাই মনে রাখবেন। ধন্যবাদ। আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা সবাই এটার সাথে জড়িত, পলিটিক্যাল মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে ধরার জন্য চেষ্টা, এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণেই উনি নোট অফ ডিসন দিয়ে চলে আসেন। তার আরো অপরাধ হচ্ছে তা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। এই বিষয়ে
স্যার সভা, সেমিনার, টকশো সবখানে সরব। আর এই কারণেই যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকে রিফাইন্ড আকারে পুনর্বাসন করতে চায় না, কে চায় না? জেনারেল ওয়াকার চায় না, এবং তার এই কারণেই তার উপর নাকশ। আসসালামু আলাইকুম। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের উদ্যোগে জুলাইয়ের লাল বিপ্লব বনাম সশস্ত্র বাহিনীতে বিচারহীনতায় বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, পিএনজি শীর্ষক আলোচনা সভায় আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি এই জুলাই বিপ্লবের হাজারো শহীদদের, যারা আত্মাহুতি দিয়েছেন এবং যারা যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করছি। জাতি তাদের এই স্যাক্রিফাইস আজীবন স্মরণ রাখবে। আমি আরও স্মরণ রাখছি যে সেনাবাহিনীর প্রাক্তন সদস্য যারা এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা। এই জুলাই বিপ্লবে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে অন্যতম ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করে জেনারেল ওয়াকার আবারও প্রমাণ করেছেন যে তিনি এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে শক্তি। আমি নিজে 2019 সালে জেনারেল আজিজ কর্তৃক সকল সেনানিবাসে অবাধিত বা পিএনজি ঘোষিত হই। আমি আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে পূর্বের ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে করা সকল পিএনজি জেনারেল ওয়াকার বাতিল করবেন। তিনি 5ই আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন তিনি হাসিনার আমলে সংঘটিত সকল গুম খুনের বিচার করবেন, কিন্তু আমরা বাস্তবে দেখলাম তিনি এখনো সেই মানবাধিকার লঙ্ঘনকারীদের সর্বশক্তি দিয়ে সহায়তা করতেছেন। ইভেন যারা যে সমস্ত জেনারেল গুম খুনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও তাদেরকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করছেন। অতীতে হাতে গোনা কিছু সেনা অফিসারকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে পিএনজি করা হয়েছে, যদিও কারণ দেখানো হয়েছে অন্য কিছু, কিন্তু সত্যিটা সবাই আমরা জানি এই বিষয়টা ভয়াবহ রূপ নিয়েছে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে। এ সময় চাকরিরত যে কোনো অফিসারকে যাকেই আওয়ামী লীগ হুমকি মনে করেছে তাকে গুম করেছে, জেল দিয়েছে, বরখাস্ত করেছে অথবা ন্যূনতম অবসরে পাঠিয়েছে। অবসরের পরে অনেকেই আবার পিএনজি করেছে। এসবই করেছে তৎকালীন সেনাপ্রধান এবং গোয়েন্দা সংস্থাগুলোর যোগ সাজসে। উদ্দেশ্য ছিল একটাই, তা হলো আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী রাখা এবং সেই কাজে সহায়তাকারী অর্থাৎ গুম, খুন, হত্যা, গণহত্যা, ভুয়া নির্বাচন, জঙ্গি নাটক বাস্তবায়ন, বিরোধী দল, বিরোধী মত সবকিছুর দমন ইত্যাদি বাস্তবায়নকারী সেনা কমান্ড এবং সেনা অফিসারদেরকে প্রোটেকশনে রাখা এবং বিনা বেধায় অপরাধ চালিয়ে যাওয়া। হাজারো জীবনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের এখনো কি আগের মতো এই পিএনজি চালু আছে? আছে। এবং এই পৃথিবীর কোন সভ্য দেশে এই ধরনের পিএনজি চালু আছে বলে আমরা জানি না। জেনারেল ওয়াকার এখনো লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারকে অবসরের যে ফ্যাসিলিটি ওইটাই উনি দেন নাই। আর শেখ হাসিনা সরকার তাকে বরখাস্ত করেছিল, এই অবস্থায় রেখেছেন এবং আন্ডারহ্যান্ডে তার প্রতি একটা নেগোসিয়েশন করার চেষ্টা করতেছেন তার মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু উনি তো ফাইটার। জেনারেল ওয়াকার একইভাবে জেনারেল হাসান নাসির স্যার এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করেছে। এখন রিসেন্টলি আমরা যদিও আগে থেকে জানতাম যে জেনারেল হাসিন স্যারকে পিএনজি করা হবে, বাট যখন পিএনজি করা হলো তার কি কি দোষ ছিল আমরা যদি দেখি। ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারকে যে কারণে করা হয়েছে, উনি সক্রিয়ভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেন, রাস্তায়, মিছিলে, শহীদ মিনারে এবং সকল প্রতিবাদে। 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর সন্ধ্যায় আয়নাঘরে জীবিত বন্দীদের মুক্তির দাবিতে ডিজিএফআইএস এর সামনে অবস্থান নেওয়া এবং শুধু তাদের কারণে আয়নাঘর থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যথায় এই যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা ছিল, সমূহ সম্ভাবনা ছিল যে আয়নাঘরের যারা বন্দী ছিল তাদেরকে খুন করে আগের মতো যারা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়ে বলতো আয়নাঘর কিছু নাই, এবং তারা এখনো বলতেছে আয়নাঘর কিছু নাই। তাদের চরম অপরাধ হাসান নাসির স্যারের অপরাধ হচ্ছে সকল গুম, হত্যা, গণহত্যার বিচার চেয়েছে এবং সেই সাথে জড়িত সকলকে প্রোটেকশন বা পালাতে সহায়তা না করা, ন্যায় বিচারের জন্য আইনের হাতে তুলে দেওয়ার জন্য বলে বেড়াচ্ছে। এটা হচ্ছে তার দোষ। তাদের চরম অপরাধ, যেখানে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, সেখানে তারা স্বাধীন তদন্ত কমিশনের জন্য দাবি জানিয়েছে, সভা সেমিনার করেছে। অবশেষে কোনো উপায় না পেয়ে ভিকটিম পরিবারের সাথে ছাত্রদের নিয়ে শহীদ মিনারে আন্দোলন করে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্ত, ন্যায় বিচারের জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন আদায় করে নিয়েছে। এটা আদায় কেন করতে হয়েছে? বিকজ আপনারা 25 ফেব্রুয়ারিতে জেনারেল ওয়াকারের বক্তব্য মনে আছে যে এই হত্যাকাণ্ড শুধু বিডিআর এর সৈনিকরা করেছে, ফুল স্টপ। এবং এই কমিশন হতে দিতে যাচ্ছিলেন না, এটা নিয়ে আমি অনেকবার লাইভ করেছি। তাদের অপরাধ, তাদের মানে হাসান নাসির স্যারের অপরাধ হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত বিডিআর সদস্য ছাড়াও অন্যান্য হত্যাকারী, ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা, মদতদাতা, ঘটনার পরে সাক্ষ্য প্রমাণ, তথ্য বিনিশ্চয় সকলের বিচার চেয়েছেন উনি। এটাই হচ্ছে। এবং কারা এরা? তারা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের দোসর যারা ছিল তারা সবাই এটার সাথে জড়িত, পলিটিক্যাল মাস্টারমাইন্ড যারা ছিল তাদেরকে ধরার জন্য চেষ্টা। এবং উনি প্রথমবার যখন এই ইনভেস্টিগেশনে ছিল এই কারণেই উনি নোট অফ ডিসন দিয়ে তুলে আসেন। তার আরো অপরাধ হচ্ছে তা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান, কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চায় না। এই বিষয়ে স্যার সভা, সেমিনার, টকশো সবখানে সরব। আর এই কারণেই যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগকে রিফাইন্ড আকারে পুনর্বাসন করতে চায় না, কে চায় না? জেনারেল ওয়াকার চায় না, এবং তার এই কারণেই তার উপর নাকশ। পৃথিবীতে এমন কোন বাহিনী বা প্রতিষ্ঠান খুবই কম আছে যেখানে নিজেরাই নিজেদের ভাইদেরকে শুধুমাত্র রাজনীতি, প্রমোশন অথবা অর্থের জন্য গুম করে, অমানসিক অত্যাচার করে, জেল দেয়, বরখাস্ত করে। আর এই সকল কাজ যারা করেছে বা আদেশ দিয়েছে তাদেরকে প্রোটেকশনে রাখে, চাকরিতে রাখে, বিচার থেকে দূরে রাখে, বিপদ দেখলে পালিয়ে যেতে সাহায্য করে। আর কেউ যদি এসব নিয়ে প্রতিবাদ করে তাকে পিএনজি করে। হাসান নাসিরকে পিএনজি করা হয়েছে। তো আমি মনে করি 99% দেশপ্রেমিক সদস্যদের নিয়েই আমাদের সেনাবাহিনী গঠিত। এই সেনাবাহিনীর যে
সুনাম যেটা ছিল, যেটা ধীরে 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 এখন তলানির পর্যায়ে আছে, এইটাকে রিফাইন করার জন্য আমাদের আমি কনক্লুশন একটাই যাব যে জেনারেল ওয়াকার যদি থাকে এরকম অনিয়ম, এরকম পিএনজি যারা তার বিরুদ্ধে কথা বলে, এখন উনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ধ্বজা ধরে তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। সো জেনারেল ওয়াকার যদি থাকে সেনাবাহিনীর সুনাম পুনরুদ্ধার সম্ভব নয়। ফুল স্টপ। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। বাকিটা বিষয়টা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।